এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 73 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.5 আছে। ওকে, সো এই অধ্যায়ের কিন্তু 20 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করব। ওকে, এখানে দেখো তো 21 নম্বরে কী বলছে আমাদের। এখানে বলছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। ওকে, মানে একটা চৌবাচ্চা সেটা কত মিনিটে পূর্ণ হবে? 12 মিনিটে। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একত্রে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে সেটা আমাদের কী করতে হবে? বের করতে হবে। এই প্রশ্নটা কি বুঝতে পারছো? অর্থাৎ এটা একটা চৌবাচ্চা, মনে করো এটা একটা ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। ওকে, তাহলে কি হয়েছে? এইখানে আমাদের মনে করো একটা পাইপ দিয়ে এখানে পানি আসতেছে, ঠিক আছে? এখান থেকে পানি কী করতেছে? এর মধ্যে আসতেছে, পড়তেছে। এবং আর একটা নল আছে কোথায়? এই সাইডে। সেই নল দিয়ে আবার কী করতেছে? পানি বের হয়ে যাচ্ছে। ওকে, সো প্রশ্ন হচ্ছে, এখানে বলছে যে একটি নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অর্থাৎ এই যে নলটা, প্রথম নল, এটা প্রথম নল, এই প্রথম নল দিয়ে যে পানি পড়তেছে এটা কয় মিনিটে পূর্ণ হবে? 12 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে যদি এটা বন্ধ থাকে তাহলে। কিন্তু এখানে বলছে দেখো, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়। মানে এই যে নলটা 2 নম্বর নল, এই 2 নম্বর নল দিয়ে কী হয়? 1 মিনিটে 15 লিটার পানি বের হয়। 1 মিনিটে 15 লিটার পানি এখান দিয়ে বের হয়ে যায়। ওকে, আচ্ছা, তারা বলছে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো। মানে এই চৌবাচ্চাটি একবারে খালি, এখন পানি নাই, তারপরে দুটো খুলে দেওয়া হলো একসাথে, এটাও খুলে দেওয়া হলো, এটাও খুলে দেওয়া হলো। তাহলে এটাতে পানি আসবে, এটা ভরবে, আবার এটাতে বের হয়ে যাবে, দুটোই খোলা কিন্তু। আচ্ছা, চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়, মানে এটা পূর্ণ হতে কত লাগে? 48 মিনিট। তার মানে অবশ্যই এটাতে বেশি পানি পড়তেছে, ঠিক আছে? আর এটাতে একটু কম বের হচ্ছে, যে কারণে আস্তে 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 ভরতেছে, ঠিক আছে? আচ্ছা, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে সেটা আমাদের বের করতে হবে। সো অঙ্ক করে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। দেখো আমরা অঙ্কে চলে যাই, মানে যদি প্রশ্নটা বুঝে থাকো, এখন অঙ্কে চলে যাই, দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এই যে এখানে তো বলছে 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, মানে এই সম্পূর্ণ এটা ভরতে কত মিনিট লাগে? 12 মিনিট। তাহলে 1 মিনিটে কতটুকু ভরে, 1 মিনিটে এটার কতটুকু ভরে বা কত লিটার পানি ধরে সেটাকে আমরা ধরে নিই, ঠিক আছে? তাহলে আমরা তো জানি না কত লিটার ধরে, এই জন্য আমরা কী করব? এই জায়গায় আমরা ধরি বা মনে করি, মনে করি কি? প্রথম নল দিয়ে, ঠিক আছে? তাহলে তো প্রথম নল দিয়ে পানি আসছে, প্রথম নল দিয়ে প্রতি মিনিটে পানি প্রবেশ করে, এটা একটা ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি প্রথম নল দিয়ে প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে 1 মিনিট, প্রতি মিনিটে পানি প্রবেশ করে, পানি প্রবেশ করে সমান ধরলাম x লিটার। কত লিটার পানি ঢোকে সেটা তো আমরা জানি না 1 মিনিটে, তাই না? কারণ এখানে 12 মিনিটে বলছে ভরে যায়। ওকে, আবার এটা কত বড় তাও দেওয়া নাই, ঠিক আছে? সো আমরা ধরে নিলাম যে 1 মিনিটে কতটুকু ঢোকে? x লিটার ঢোকে। এবং মোট পানি ধরে কতটুকু সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিলাম এবং এবং মোট পানি ধরে সমান y লিটার। অর্থাৎ এই যে টাঙ্কিটা আছে, এই টাঙ্কিতে মোট পানি ধরে কত লিটার? y লিটার। তাহলে এখানে দেখো তো কি বলছে, মোট পানি এই y লিটার যদি হয়, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী লিখতে পারি? যে প্রথম নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি যদি পূর্ণ হয়, এটা আমাদের প্রশ্নে বলা আছে, তাহলে y সমান আমরা কী লিখতে পারি? কারণ এই যে 12-র সাথে x হয়ে যাবে। কেন? এখানে খেয়াল করো, এখন তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে এখানে কি বলছে? যে প্রথম নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে এটুকু আমরা লিখে নিতে পারি যে প্রথম নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। সুতরাং আমরা কি লিখতে পারি? y ইকুয়াল, দেখো 12x বা 12 গুণ x একই 12x, ঠিক আছে? কেন এটা লিখলাম? কারণ 1 মিনিটে পানি ঢুকে কতটুকু? x লিটার। তাহলে মোট কত মিনিট ঢুকছে? 12 মিনিট। তাহলে 12 মিনিটে কয় লিটার ঢুকে?
1 মিনিটে যদি এক্স লিটার ঢুকে 12 মিনিটে কয় লিটার ঢুকবে সেটা করার জন্য কী করবো 12 গুণ এক্স গুণ দিয়ে দিলেই হয়ে যাবে, এই জন্য দিয়ে দিলাম 12x। এবং ওয়াই হচ্ছে মোট পানি, তাহলে এটা মোট বলছে 12 মিনিটে পূর্ণ হয়ে যায়, তাহলে এটাও মোট পানি, তাই না? তাহলে মোট পানি ওয়াই সমান এই 12 দিয়ে এক্সে গুণ দিয়েছে, এখানেও মোট পানি কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা কী করতে পারি এক্সের মান বের করার জন্য এটাকে জাস্ট আমরা ঘুরিয়ে লিখতে পারি 12x ইকল ওয়াই, তাহলে বা এক্স ইকল ওয়াই বাই 12। ওকে, সো এটাকে আমরা দিতে পারি সমীকরণ নাম্বার 1। আবার এখানে দেখো আমাদের প্রশ্নে বলছে কি দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে 48 মিনিটে সম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, এ কথাটা বলছে। আচ্ছা, তাহলে দেখো আবার তাহলে এখন দুইটি নল একত্রে খুলে দিলে, ঠিক আছে, তাহলে দেখো দুইটি নল একত্রে খুলে দিলে কয় মিনিটে পূর্ণ হয় বলছে 48 মিনিটে, তাহলে 48 মিনিটে কি হয় পূর্ণ হয়, দিয়ে দিলাম 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে এইখানে আবার আমাদের কি হয়ে যাবে দেখো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই ওয়াই হচ্ছে মোট পানি, ঠিক আছে, 48 মিনিটে পূর্ণ হবে কি করলে দুইটা নলি খুলে দিলে। ওকে, তাহলে প্রথমে কি করবো প্রতি মিনিটে কয় লিটার করে পানি ঢোকে এক্স লিটার, তাহলে মিনিট কত মিনিটে পূর্ণ হয় 48, তাহলে 48 সাথে এক্স গুণ দিলে এটা 48 মিনিটে কত লিটার পানি ঢুকলো ট্যাঙ্কিতে সেটা কিন্তু পায়ে গেলাম, ঠিক আছে। কিন্তু এখন দুইটা নলি একত্রে খুলে দেওয়া হয়েছে, খালি এটাই না ঢুকতেইছে না পানি, আবার নিচেরটাতে কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে, তাহলে ওইটুকু বাদ দেওয়া লাগবে বের হওয়াটুকু, তাহলে বের হওয়াটুকু দিলাম বাদ দিলে কি হবে কত মিনিট ধরে বের হয়েছে 48 মিনিটই, কিন্তু 48 মিনিট প্রতি মিনিটে কয় লিটার করে পানি বের হয়ে গেছে 15 লিটার করে পানি বের হয়ে গেছে, এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলছে। এই দেখো এই যে বলছে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়, 15 লিটার পানি বের করে দেয়, ঠিক আছে। তাহলে 48 মিনিট ধরেই কিন্তু প্রক্রিয়া চলছে, পানির এই ভিতরে ঢুকতেছে, এই যে পানি এটাতে ঢুকতেছে, ঠিক আছে, আবার এখান দিয়ে কিন্তু আবার বেরো হচ্ছে, ঠিক আছে, 2 নাম্বার দিয়ে বেরো হচ্ছে, তার মানে এটা সম্পূর্ণটা চলছে কত 48 মিনিটই, এই জন্য দুটোর সাথে 48 গুণ, ঠিক আছে। এটা যদি হয়ে যায় তাহলে এখন কিন্তু আমরা এটাকে কি করতে পারি দেখো, যদি একটু এটাকে করি তাহলে বা ওয়াই ইকুয়াল এপাশে 48x থাকবে, সরি আমি 4x দিলাম কেন, 48x মাইনাস 48 আর 15 যদি গুণ করি হয়ে যাবে 720। ওকে, সো এটাকে আমরা ধরতে পারি 2 নং সমীকরণ। এখন আমরা কি করব যেহেতু x এর মান আমরা পাইছি এখানে, দেখো এই যে একটা মান পাইছি, সো আমরা x এর মান বসাবো এখানে। ওকে, আচ্ছা কি করব তাহলে দেখো এখন যে x এর মান 2 নং সমীকরণে বসাই, তাহলে এখানে x এর মান 2 নং সমীকরণে বসাই। ওকে, তাহলে 2 নং সমীকরণ কি ছিল y ইকুয়াল 48x মাইনাস 720। ওকে, এখন কি করব জাস্ট খালি x এর মান বসাবো, বা y ইকুয়াল x এর মান যদি বসাই এখানে 48 গুণ x এর মান কত, x এর মান পেয়েছিলাম y ডিভাইডেড বাই 12 মানে 12, তাহলে y ডিভাইডেড বাই 12 মাইনাস আছে মাইনাস 720। তাহলে দেখো বা y ইকুয়াল এখানে আমরা কি করতে পারি বলো তো, 12 দিয়ে কাটতে পারি 12, 4 12 48, তাহলে 4 দিয়ে ওয়াইকে গুণ করলে 4y মাইনাস 720। ওকে, বা এখন কি করবো আমরা সম্পূর্ণটাকে উল্টায় দেবো, 4y মাইনাস 720, সরি এটাকে এই পাশে নিয়ে আসলাম আর ওয়াইটাকে ওই পাশে দিয়ে দিলাম, সব একসাথে ঘুরে এলে তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না, একটা একটা করে ঘুরে এলে তখন চিহ্নের পরিবর্তন হয়। যেমন এখন হবে দেখো 4y এই পাশে রাখবে, এই ওয়াইকে এই পাশে নিয়ে আসবে, এই পাশে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস, ঠিক আছে, ইকুয়াল এই পাশে মাইনাস আছে 720, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে 720, তাহলে 4টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কত হয়ে যাবে বলো তো 3টা ওয়াই, ঠিক আছে, সমান কত হয়ে যাবে 720। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 3-এর সাথে ওয়াই আছে গুণ আকারে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে 3, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা ভাগ দিই তাহলে কত হয়ে যাবে, 3 দিয়ে এটাকে ভাগ দিলে 240। ওকে, 3 দিয়ে 720কে ভাগ দিলে হয় 340, তাহলে সুতরাং ওয়াইয়ের মান পেলাম কত 240। সো এখন যদি আমরা একটু উপরে লক্ষ্য করি এখানে দেখো তো মোট পানি ধরে কত লিটার ওয়াই লিটার,
আমরা ধরে নিয়েছিলাম ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটাই কিন্তু আমাদের লাগবে, কারণ 64টিতে কত লিটার পানি ধরে, তাহলে মোট পানি ধরে ওয়াইয়ের মান পেয়ে গেছি কত, 240। তাহলে সুতরাং মোট পানি ধরে, সুতরাং লিখতে পারি চৌবাচ্চায় মোট পানি ধরে 240 লিটার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই, তাই না? খুব যে কঠিন তা কিন্তু না আমার মনে হয়, তবে যদি কঠিন লাগে 2-1বার দেখতে পারো, নিজে ট্রাই করতে পারো, একবার করো অঙ্কটা, ঠিক আছে, খাতায়, তাহলে দেখবে তোমার কাছেও কিন্তু একদম ইজি লেগে গেছে, হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি তাহলে আমরা দেখি তারপরে অঙ্কটা, অর্থাৎ 22 নম্বর অঙ্কটা দেখি। এখানে কি বলছে, এখানে দেখে বলছে ক, খ ও গ তিনটা জিনিস বা তিনজন, এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। অর্থাৎ তিনজনকে ভাগ করে দিতে হবে, ককে দিতে হবে দ্বিগুণ, এর অংশের দ্বিগুণ, খকে দিতে হবে তার অংশের 3 গুণ এবং গকে দিতে হবে এই অংশের 4 গুণ, ঠিক আছে, এবং পরস্পর যেন এগুলো কী হয়, সমান হয় সেটা বলছে। তাহলে এখানে দেখো আমরা মনে করি কয়ের অংশ, এই যে এখানে কয়ের দ্বিগুণ না, কয়ের অংশের দ্বিগুণ, তাহলে আমরা এখানে লিখতে পারি কয়ের অংশ গুণ 2, কারণ কয়ের অংশের দ্বিগুণ বলছে, দ্বিগুণ সমান কি হবে, কারণ পরস্পর সমান, সবারগুলো সমান হবে বলছে, ঠিক আছে। তাহলে কয়ের যে এই অংশের সাথে দ্বিগুণ করে যা হবে, ক্ষয়ের 3 গুণও তাই হবে, ঠিক আছে। তাহলে খ এর অংশ গুণ 3, কারণ 3 গুণ বলছে, সমান সেমভাবে গ এর অংশে গ এর অংশ গুণ 4 সমান, এই কোটা সমান আমি ধরলাম কি এক্স। তুমি চাইলে আলাদা আলাদাভাবে লিখতে পারতে, যে কয়ের অংশ গুণ 2 সমান এক্স, ক্ষয়ের অংশ গুণ 3 সমান এক্স, কয়ের অংশ গুণ 4 সমান এক্স, এভাবে আমরা নিচে উপর নিচে লিখতে পারতাম, কিন্তু কোনো দরকার নাই, আমি একবারে লিখে দিলাম এই কটার মানে এক্স, মানে এইটা সমান এক্স, এইটা সমান এক্স, এইটা সমান এক্স, বোঝা গেছে, কারণ সবগুলোই সমান, এটা সমান এটা, আর এটা সমান এটা, আর এটা সমান এটা, এটা সমান চিহ্ন দেওয়া আছে মানেই বোঝা গেছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি কয়ের অংশ কত, তাহলে এখানে আমরা লিখতে পারি এখন কয়ের অংশ সমান এক্স, কারণ কয়ের অংশ সমান যদি এক্স হয় তাহলে এক্স এর কত দ্বিগুণ বলছিল, তাহলে এত, এটা দিতে পারি, ঠিক আছে, এত টাকা। সেমভাবে ক্ষয়ের অংশ সমান কি লিখতে পারি, x/3 ছিল এত টাকা, সেমভাবে গ এর অংশ সমান কত লিখতে পারি, x/4 টাকা। ওকে, আচ্ছা, ওকে, তাহলে দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখন এইখানে বলছিল কি 3 জনের টাকায় পাইছি না, কট টাকা খট টাকা গড় টাকা, 3 জনের টাকায় পাইছি, এখানকে 3 জনকেই ভাগ করে দিছে, মোট কত টাকা ভাগ করে দিছে, 260 টাকা কিন্তু ভাগ করে দিছে। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো প্রশ্ন মতে 3 জনের টাকায়, তাহলে প্রথম জন কট টাকা এটা যোগ খট টাকা এটা যোগ গড় টাকা এটা, এই 3 জনের টাকা সমান কত টাকা, 260 টাকা। এটা কিন্তু প্রশ্নেই বলে দিচ্ছে, কারণ 260 টাকা 3 জনকে ভাগ করে দিচ্ছে। ওকে, বোঝা গেছে। তাহলে এখন জাস্ট খালি সমাধান করলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো এখন যদি আমরা ভগ্নাংশের যোগ করি, তার মানে কি হরগুলোর লসাগু, তাহলে 2, 3 আর 4 এর লসাগু কত হয়ে যাবে, 12। যেমন লসাগু তো জানি, তাই না, ইউক্লিডীয় প্রক্রিয়ায় কিন্তু আমরা লসাগু বের করতে পারি। ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করার শর্ত কয়টা, 2টা। সবচেয়ে ছোটো সংখ্যাতে প্রথমে ভাগ দিতে হবে, কমসে কম 2টা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে। 1 দেবো না, কারণ 1 দিয়ে দিলে যেটা আছে তাই হয়ে যাবে। সবচেয়ে ছোটো সংখ্যা ধরবো 2, 2 থেকে শুরু করবো, 2 দিয়ে ভাগ দিলে যাবে 1, 3ই থাকবে, আর এখানে যাবে 2 বার, আর কিন্তু যাবে না, এখানে 2 দিয়ে একটার মধ্যেই যাবে, কিন্তু আমাদের শর্ত কি কমসে কম 2টার মধ্যে ভাগ যাওয়ার গেলে তাহলে ভাগ দেবো, যেহেতু তার যাবে না, যদি না যায় তাহলে বাইরের যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যায়, 2 1 2, 3 2 6, 6 2 12। ওকে, আচ্ছা, এই জন্য লসাগু হয়েছে 12। এখন 2 নম্বর শর্ত কি, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে ভগ্নাংশের যোগ অঙ্ক করার শর্ত 2টা। প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করব, তারপর হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। তাহলে এখন হর দিয়ে ভাগ দিই, এই 2 দিয়ে ভাগ দেবো কত হবে, 6, 6 দিয়ে এক্সকে গুণ দিলে 6x, যোগ আছে যোগ। এখন 3 দিয়ে 12কে ভাগ দেবো, কত হবে, 3 4 12, 4, ওই 4 দিয়ে লবকে গুণ দেবো, তাহলে 4x যোগ, এই 4 দিয়ে এখন একে ভাগ দেবো, তাহলে 3 3 4 12, ওই 3 দিয়ে 12কে গুণ দেবো, তাহলে 3x সমান 260।
বা এখন যদি এটাকে যোগ করি 10, 10 আর 3 13 এক্স বাই 12 ইকুয়াল কত হয়ে যাবে 260। ওকে, সো এখন যদি আমরা একটু বজ্র গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাবো। দেখো এটার নিচে মনে মনে কত আছে 1 আছে, তাই না? তাহলে 13 আর 13xকে 1 দিয়ে গুণ করলে 13x ইকুয়াল এ পাশে 260, তার সাথে গুণ হয়ে যাবে 12। আমি গুণ আকারেই রাখলাম, একসাথে গুণ করে দিলাম না, কারণ পরবর্তীতে আমার আর গুণ করতে সুবিধা হবে কাটতে। তাহলে দেখো বা এই 13-র সাথে এক্সের কী আকারে আছে গুণ আকারে, যদি 13কে এখন ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে, অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। এক্স ইকুয়াল তাহলে 260 গুণ 12 আর নিচে কত হয়ে যাবে 13। তাহলে এটা যদি কেটে 13কে 13, 13 দুগুণা 26 আর 1 0 20। ওকে, তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে, নিচে 1 বাসে নিচের 1-এর তো কোনো দাম নাই, উপরে বাসে 20 আর 12, এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 2 দুগুণে 4, 2 1-কে 2 আর 1 0 মানে 240। তাহলে এক্সের মান কত পেয়ে গেছি 240। সো এই যে ক্ষয়ের অংশ লিখছিলাম না, এই এক্সের জায়গায় খালি 240 করে বসাই দিলেই কিন্তু এখন আমাদের অঙ্ক শেষ। ওকে, তাহলে এখানে দেখো এখানে তাহলে কয়ের অংশ সমান কি লিখতে পারি, এক্স লিখছিলাম, এক্সের জায়গায় কী হবে এখন 240। ঠিক আছে, কয়ের কত অংশ, কয় গুণ 2 গুণ, তাহলে 2, এটাকে যদি কাটি কত হবে 12 দুগুণা 24 1 0 সমান সমান 120 টাকা। ওকে, তাহলে সেমভাবে ক্ষয়ের অংশ সমান এক্স আসলো তাহলে 240, ক্ষয়ের কয় গুণ 3 গুণ, তাহলে 3 দেবো, 3 দিয়ে কাটলে 3-কে 3, 3 8 24 আর 1 0 80। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল 80 টাকা। সেমভাবে গড়টাও বের করে নিই, তাহলে গ এর অংশ সমান 240, গড় কত অংশ 4 ভাগ ছিল। ঠিক আছে, তাহলে 4-কে 4, 4 6 24 আর 1 0 60, তাহলে সমান সমান 60 টাকা। ওকে, তো সমানভাবে ভাগ করে দিলে এখানে আমাদের প্রশ্নে কী বলছিল, যে ভাগ করে দাও যেন কয়ের 2 অংশ, ক্ষয়ের 3 অংশ এবং গয়ের 4 অংশ এবং পরস্পর সমান হয় এগুলো। ঠিক আছে, তাহলে কত টাকা করে ভাগ করে দিছি, উত্তর 120 টাকা, ক হবে, খ হবে 80 টাকা, গ হবে 60 টাকা। ঠিক আছে, উত্তর এত টাকা এত টাকা এত টাকা লিখে দিলে হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বা ক্লাসটাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে তোমার অনুভূতি জানিও, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।